নমস্কার, আমি রূপসা। আমি দিগন্তিকা। সবাইকে স্বাগতম আমাদের বাকরুদ্ধ চ্যানেলে। আপনারা শুনছেন আমাদের চ্যানেলের পঞ্চম গল্প তৃতীয় চোখ। আপনারা শুনছেন অর্পিতার গলায় রূপসা, ঈশিতার গলায় দিগন্তিকা, মালবিকার গলায় তোরসা এবং ছায়ার গলায় কুহেলি। দার্জিলিং, পাহাড়ি রাস্তা। সময় সকাল 10টা। আবহাওয়া প্রায় মেঘলা, হালকা রোদ, কুয়াশায় ঘেরা। 3টি বাইকে 3টি মেয়ে চলছে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায়। পাইন গাছের সারি দুপাশে। মেঘ গড়িয়ে আসছে সামনের বাঁকে। সবুজ আর সাদা কুয়াশায় মাখা পাহাড়, যেন স্বপ্নের মতো লাগছে। অর্পিতা, বয়স 22, পেশা ল স্টুডেন্ট। ব্যক্তিত্ব যুক্তিবাদী, বাস্তববাদী, আত্মবিশ্বাসী। কণ্ঠ স্পষ্ট, দৃঢ়, যুক্তির ভঙ্গিতে কথা বলে। ভূমিকা যুক্তির মাধ্যমে বিশ্লেষণ করতে চায় সবকিছু, কিন্তু ধীরে ধীরে মানতে বাধ্য হয় যে কিছু সত্য যুক্তির বাইরেও ঘটে। ঈশিতা, বয়স 21, পেশা অ্যানিমেশন ও ভিজুয়াল আর্ট স্টুডেন্ট। ব্যক্তিত্ব সৃষ্টিশীল, আবেগপ্রবণ ও অনুভূতিশীল। কণ্ঠ নরম, স্বপ্নে ভরা, মাঝে মাঝে অস্থির। ভূমিকা তার আঁকার ছবির মাধ্যমে আত্মারা নিজেদের বার্তা দেয়। সে কখনো জানেই না যে সে কি আঁকতে চলেছে। মালবিকা, বয়স 22, পেশা সরকারি চাকুরির প্রস্তুতি নিচ্ছে। ব্যক্তিত্ব চাপা, সংযত, অপরাধবোধে ভরা। কণ্ঠ কম কথা বলে, গলা কাপা, মাঝে মাঝে ফাটল ধরা। ভূমিকা অতীতের ঘটনার সাক্ষী, কিন্তু চুপ ছিল। আচমকা ঈশিতা পেছন থেকে চেঁচিয়ে বলল, আরে তোরা বাইকটা একটু আস্তে চালা না, দেখ না সাইড সিনটা কত সুন্দর লাগছে, মিস হয়ে যাবে। অপর বাইকে অর্পিতা মজার ছলে বলল, আমরা ঘুরতে এসেছি না ফিল্ম শুট করতে এসেছি? এই নীল সাদা আলো থেকে 1 ঘন্টা কাটিয়ে দিবি। মালবিকা সিরিয়াস ভঙ্গিতে নিজের বাইকে, এই আলোয় যদি ছবি না তুলি সে তো আবার বাচ্চাদের মতোই পড়তে বসতে হবে, তাই সবই এখনই ঠিক করতে হবে। তারা একটি নির্জন রাস্তার দিকে ঘুরে যায়। একপাশে ছোট্ট ঝর্ণার শব্দ শোনা যায়। তার চোখের কুয়াশা আর আলো মিলেমিশে ধোয়াটে একটা জগৎ। ঈশিতা বাইক থামায় হঠাৎ। ঈশিতা বাইকে স্ট্যান্ড নামিয়ে দাঁড়িয়ে পড়ে। আরে এই জায়গাটা, আর এখানকার লাইট ডাইরেকশনটা খুব সুন্দর, এখানে একটা ছবি তুলতে হবে, দাঁড়া। মালবিকা বাইক থেকে নেমে হাতে ডিএসএলআর নিয়ে ঈশিতার দিকে এগিয়ে আসে। পাহাড়ি আলো এমনই হয়, কিন্তু এই জায়গাটা একটু অন্যরকম। অর্পিতা একটু পিছন থেকে এগিয়ে আসে। দেখেছিস রাস্তার পাশে কি যেন একটা ধ্বংস হয়ে যাওয়া গেট? লেখা আছে থাসামথুং মনেস্ট্রি, বন্ধ হয়ে গেছে বহু বছর আগে। বাতাসে ঝুলে থাকা ঘন্টার আওয়াজ, দূরে কুকুরের ডাক। তারা ধীরে ধীরে ভিতরে ঢুকতে থাকে। দেওয়ালে পুরনো তিব্বতী চিত্র দেখা যায়। গাছপালা আর জংধরা ক্যামেরা দেখতে পেল। সেগুলো ঢেকে আছে শ্যাওলার মধ্যে দিয়ে। ঈশিতা তীব্র আগ্রহে চারপাশটা দেখতে থাকে। আরে এটা তো একদম অ্যানিমেটেড সিকোয়েন্সের মতো, রংগুলো দেখ, এত লেয়ার, এত ডিটেইল করা। মালবিকা নিচু স্বরে বলে উঠল, এখানে আগে কেউ এসেছিল নাকি? দেখ পায়ের ছাপ দেখা যাচ্ছে। অর্পিতা হঠাৎই কিছু একটা খুঁজে পেল। দেখ, এখানে একটা চং পড়া পুরনো ক্যামেরা পড়ে আছে। অর্পিতা নিচু হয়ে ক্যামেরাটি হাতে নিল। নিকন FE2, পুরনো মডেল, কিন্তু অবাকভাবে অ্যাক্টিভ লাইনটা জ্বলছে। ঈশিতা বিস্ময়কর ভাবে তাকালো। এটা কি আদৌ এখনো কাজ করে? দেখ তো ভেতরে সেল আছে নাকি। অর্পিতা অবাক হয়ে বলল, হ্যাঁ দেখ, আর লেন্সটা একদম পরিষ্কার।
কেউ যেন এটা সাম্প্রতিক সময় ব্যবহার করেছিল। মালবিকা মনে দ্বিধা বোধ করলো। আমার কেমন যেন একটা লাগছে, এই ক্যামেরাটা তো এখানে থাকার কথা না। অর্পিতা হালকা মুচকি এসে বলল, তাহলে এখন পরীক্ষা করে দেখা যাক। ঈশিতা দাঁড়া, আমি একটা ছবি তুলি। ঈশিতা ক্যামেরার সামনে দাঁড়ায়, হেসে ক্লিক, একটা ছবি তোলা হয়। অর্পিতা ছবিটা রিভিউ করে। হঠাৎ অর্পিতার মুখ শুকিয়ে যায়। অর্পিতা চোখ বড় বড় করে বলল, এটা কি? ঈশিতা বলল, কি হলো দেখা তো দেখি। ছবিতে ঈশিতার ঠিক পিছনে একজন মেয়ের ঝাপসা মুখ দেখা যায়। তার একটি চোখ নেই, চুল এলোমেলো তার। মালবিকা ক্যামেরা স্ক্রিনে দেখে আঁতকে ওঠে। আমাদের পেছনে তো কেউ ছিল না। ঈশিতা কাঁপা কাঁপা গলায় বলল, আমার পেছনে কে দাঁড়িয়েছিল ওটা? অর্পিতা ঘামতে ঘামতে বলল, এটা হয়তো ক্যামেরার গ্লিচ, নয়তো কোনো প্রতিফলন। ঈশিতা নিচু স্বরে বলল, এই মুখটা আমি আগেও কোথাও দেখেছি, আমার একটা ছবিতে বা ড্রয়িং এ। দার্জিলিং এ একটি পুরনো কাঠের গেস্ট হাউস। সময় রাত 11টা। আবহাওয়া ঠিক কুয়াশা, বাইরে বাতাস, হালকা শীত, একটানা ঝিরঝির আওয়াজ। তিনজন মেয়ে ঘরে ঢুকে ক্লান্ত। গেস্ট হাউসটা একটু পুরনো, কাঠের মাঝে কড়কড় শব্দ করে। ভিতরে 3টি খাট, একটাই ঈশিতা, একটাই অর্পিতা, একটাই মালবিকা। তারপর দরজায় হঠাৎ কড়কড় করে শব্দ হলো। বাইরে শালের পাতায় বাতাসে মরমর। আজকে কি দারুণ এক্সপিরিয়েন্স হলো না? এই ক্যামেরাটার ব্যাপারটা এখনো মাথা থেকে যাচ্ছেই না। অর্পিতা, ওটা অপটিক্যাল ইলিউশন, অনেক সময় পুরনো লেন্সে লাইট লিক হয়। মালবিকা চুপচাপ কিছু ভাবছে। তবু আমার কেমন যেন একটা লাগছে, ওটা আমাদের ফলো করছিল মনে হয়, কি যেন আমাদের দেখছিল। ঈশিতা নিজের স্কেচবুকটা খুলে বসলো, কিছু একটা আঁকছে। হালকা টর্চের আলোয় অদ্ভুত সব লাইন টেনে যাচ্ছে সে। অর্পিতা, এত রাতে তোর আবার আঁকার ভূত চাপলো কেন? ঈশিতা স্কেচবুক থেকে চোখ না তুলেই বলল, হাত থেমে থাকে না রে, আর এখন যা মনে হচ্ছে সবই এঁকে ফেলছি। পাশের টেবিলের উপরে রাখা নিকন ক্যামেরাটা হঠাৎ নিচে থেকে ক্লিক করে। ফ্ল্যাশ হয় না, কিন্তু একটা শব্দ হয়। তারপর তিনজনই চমকে ওঠে। অর্পিতা, তোরাই কি ক্যামেরাতে ক্লিক করলি? ঈশিতা আর মালবিকা একসাথে বলে উঠল, না তো। মালবিকা কিছুটা ভয় পেয়ে বলল, আমি আমি জানি না কেন মনে হচ্ছে কেউ ঘরের ভিতরে হাঁটছে। দূর থেকে বাজের গর্জন, ঝিরিঝিরি শব্দ বন্ধ হয়ে যায়। মালবিকা বিছানা থেকে উঠে পড়ে, ঘুমের মধ্যেই হাঁটছে, চোখ আধা খোলা, মুখ বিবর্ণ। মালবিকা ধীরে ধীরে দরজা খুলে বাইরের দিকে এগোতে থাকে। পিছন থেকে ঈশিতাও উঠে পড়ে, চুপি চুপি মালবিকাকে অনুসরণ করে। পাহাড়ের কিনারায় গাছে গাছে কুয়াশা, দূরে একটা সাদা ছায়া দেখা যায়। মালবিকা এগিয়ে যায় সেই ছায়ার দিকে। ঈশিতা ফিসফিস করে বলল, মালবিকা তুই শুনতে পাচ্ছিস? মালবিকা থেমে যায়, এক জায়গায় দাঁড়ায়। গলার স্বর হঠাৎ পাল্টে যায়, যেন কারোর ভিন্ন কণ্ঠস্বর। মালবিকা ভিন্ন স্বরে বলে উঠল, সে পড়ে গিয়েছিল, ঠেলে দেইনি বলছি। ঈশিতা কিছুটা অবাক হয়ে বলল, কে পড়েছিল আর কাকে বলছিস তুই? মালবিকা হঠাৎ পেছনে ফিরে তাকায়।
তুইও তো দেখেছিলি, কেন বলছিস না কিছু? ঈশিতা পেছনে এক পা হাঁটে। তুই কি স্বপ্নে হাঁটছিস? হঠাৎ ছায়ের ভেতর থেকে ক্যামেরা ফ্ল্যাশ হয়। কেউ যেন ছবি তুলল। ঈশিতা চমকে গিয়ে পিছনে তাকায়, কেউ নেই। ঈশিতার দরজা বন্ধ করে মালবিকাকে শোয়ায়। মালবিকা চোখ খুলল না, নিঃশ্বাস ধীরে ধীরে ফেলতে থাকলো। অর্পিতা ঘুম থেকে উঠে আসে। কি হলো, এত দেরি করলে কেন? ঈশিতা কিছুটা ঘামতে ঘামতে বলল, ও ঘুমের মধ্যে বাইরে চলে গিয়েছিল, কিছু বলছিল, কাকে যেন ঠেলে ফেলার কথা বলছিল। অর্পিতা, মানে ট্রমা ফ্ল্যাশব্যাক? ঈশিতা, না, কণ্ঠটা যেন ওর ছিল না। ঈশিতা হঠাৎ খেয়াল করলো তার গত মাসের একটি আঁকা ছবিতে একটা পাহাড়ি রাস্তা, একটি গেট আর একজন মেয়ের মুখ আঁকা, যা হুবাহু আজকের দিনের মতো। ঈশিতা নিজ মনে ভাবতে লাগলো, আমি তো এটা আগেই এঁকেছিলাম, কিন্তু কোথা থেকে দেখেছিলাম? পাশ থেকে ক্যামেরাটি আবার নিজে থেকে ক্লিক করে। এবার ক্যামেরার ভিউতে ঈশিতার চোখের মধ্যে একই ছায়ামূর্তি দেখা যায়। গেস্ট হাউসের ঘরে পুরনো পাহাড়ি লাইব্রেরি। সময় পরের দিন সকাল 9টা। আবহাওয়া ছিল কুয়াশায় ঘেরা সকাল, অস্বস্তিকর নীরবতা। সকাল হলেও ঘরের ভিতরে অন্ধকারে ঠাসা। জানালা দিয়ে হালকা কুয়াশা ঢুকছে। মালবিকা ঘুমোচ্ছে। ঈশিতা ডায়েরির পাতা উল্টাচ্ছে, আর অর্পিতা গম্ভীর মুখে ডিএসএলআর খুলে ছবিগুলো দেখছে। ঈশিতা চোখ বড় বড় করে বলল, তুই কাল রাতে যা দেখেছিস সে ছায়াটা আমার আগে স্কেচে ছিল। এখন দেখছি কালকের তোলা সবকটা ছবিতেই সেই মেয়েটা রয়েছে। অর্পিতা ক্যামেরায় তোলা ছবিগুলো দেখতে থাকে। দেখ, এখানে, এখানে আর এখানে সব ছবিতে পিছনে একটা মুখ, কখনো জানলার পাশে, কখনো গাছের ছায়ায়। মালবিকা টাওয়াল দিয়ে মুখ মুছে উঠে বসে। আমি একটা স্বপ্ন দেখেছি। না, স্বপ্ন না, আমি একটা চিৎকার শুনেছিলাম। অর্পিতা, ও কি বলছিল? মালবিকা সামনে তাকিয়ে বিহ্বল গলায় বলে উঠল, একটা মেয়ে বলছিল আমি ফিরে আসব, তোমরা আমায় দেখেছিলে, তাও কিছু বলনি। ক্যামেরার স্ক্রিন ফোকাস হয়। ছবিতে 3 জন বন্ধু পাহাড়ে দাঁড়িয়ে, কিন্তু পেছনে সেই মেয়েটির ঝাপসা অবস্থায় স্পষ্ট। এবার তার চোখে রক্তের রেখা, একটি ক্ষীণ হাহাকার, দূর থেকে আসা যেন পাহাড়ের গা বেয়ে। তারা 3 জন মিলে যায় দার্জিলিং এর একটি পুরনো পাবলিক লাইব্রেরিতে। সেখানে পুরনো রেকর্ড ঘাঁটতে ঘাঁটতে অর্পিতা খুঁজে পায় একটি ধুলো মাখা নোটবুক। মালবিকা বলল, এটা কি পুরনো কোনো ভ্রমণকারী বা ছাত্রীর লেখা? অর্পিতা, না, এটা এক মেয়ের ব্যক্তিগত ডায়েরি। নামটা দেখ, সাম্বি। ঈশিতা ডায়েরির একটা পাতা উল্টে বলল, সাম্বি নামটাই তো আমি আগে ড্রয়িং এ লিখে ফেলেছিলাম, অথচ আমি কিন্তু কোনো সাম্বিকেই চিনি না। আজ 31শে অক্টোবর 2003। আমি পাহাড়ের কিনারায় দাঁড়িয়েছিলাম। আমার বন্ধুরা পিছনে ছিল। আমি পড়ে যাই। তারা কিচ্ছু বলল না, তারা চুপ করে থাকে। মালবিকা নিম্ন স্বরে বলল, এই মেয়েটার মৃত্যু অ্যাক্সিডেন্টাল ছিল না, কেউ তাকে ঠেলে দিয়েছিল। ঈশিতা, তবে সে কি আবার ফিরে এসেছে, কারণ তাকে কেউ ন্যায় দেয়নি বলে? অর্পিতা, আর সে সত্যিই ক্যামেরার ছবিতে ধরা পড়েছে। চেয়ার নিজে থেকে সরে যায়। জানলার কাছে অদৃশ্য হাতের ছাপ। তারপর ছায়া একটা বইয়ের তাকের পিছনে হঠাৎই মিশে যায়। মালবিকা চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, তুমি কি চাও সাম্বি? ঈশিতা পেছনে তাকিয়ে বলল, তুমি কি এখনো এখানে আছো সাম্বি? গেস্ট হাউস, ঝড়ের রাত। সময় রাত 1টা। আবহাওয়া
বাইরে বজ্রপাত হচ্ছে, বাতাসে ঝড়ের সুর, জানালায় ঝড়ের ধাক্কা, মাঝে মাঝে বাজ পড়ার শব্দ। ঘরের ভেতরে মোমবাতির আলো, তিনজন চুপচাপ বসে আছে, কারোর মুখে কোনো শব্দ নেই। ক্যামেরাটা সাইলেন্ট মোডে টেবিলের এক কোণে পড়ে আছে। ঈশিতা কাঁপা কাঁপা গলায় বলল, এই ক্যামেরা শুধু ছবি তোলে না, এটা আমাদের ভেতরের কথা, গোপন কথা সবই দেখিয়ে দিচ্ছে। অর্পিতা গম্ভীরভাবে বলল, সেই মেয়েটি সাম্ভি শুধু ছবিতেই ঢুকছে না, আমাদের মনেও ঢুকছে, আমাদের ভুল মনে করিয়ে দিচ্ছে বারবার। মালবিকা চোখ নামিয়ে বলল, আমার মনে পড়েছে, অনেক বছর আগে একটা ক্যাম্পে গেছিলাম। তখন আমি খুব ছোট, কিন্তু একটা মেয়ে পাহাড় থেকে পড়ে মারা যায়। ঈশিতা হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, কি বলছিস? মানে তোরা কি আগে জানতিস? এক মুহূর্তে নীরবতা, শুধু বাইরের ঝড়ের শব্দ। মালবিকা মাটির দিকে তাকিয়ে থাকে। মালবিকা কিছুটা কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমি ওকে দেখেছিলাম সেদিন ক্যাম্পের শেষ দিনে। আমরা কয়েকজন মিলে ছবি তুলছিলাম, স্বামী চুপচাপ ছিল, কিন্তু পাহাড়ের কিনারায় চলে গিয়েছিল। কেউ কিচ্ছু বলেনি। ঈশিতা, কিন্তু কেন? কেউ আটকায়নি? মালবিকা বলল, সে বলছিল তার ছবি কেউ তোলে না, কেউ তাকে দেখে না, সে মুছে যাচ্ছে, আর তখনই সে পিছিয়ে পড়ে যায়। অর্পিতা সত্য বুঝে বলল, তুই তখন ভয় পেয়ে গিয়েছিলিস, কিছু বলিসনি, কাউকে জানাসনি। মালবিকা করুণ স্বরে বলে উঠল, আমি ছোট ছিলাম, আমি বুঝিনি, তারপর ভুলে যেতে চেয়েছিলাম, কিন্তু স্বামী ভুলে যায়নি। ঈশিতা ডায়েরির পরবর্তী পৃষ্ঠা খুলে দেখে, হাতে লেখা কিছু লাইন, রক্তে লেখা মনে হচ্ছে। তারা আমাকে দেখেছিল, তারা চুপ ছিল, তারা এখন আমাকে দেখতে পাবে না, কারণ আমি তাদের ভেতরে আছি। এক ঝলকা ঠান্ডা হাওয়া, ঘরে জানলাটা খুলে যায়, মোমবাতি নিভে যায়। ঈশিতা জানলার কাছে গিয়ে জানলাটা বন্ধ করতে লাগলো। আমরা ওর গল্প শেষ করতে পারিনি, ওর ন্যায় কেউ চায়নি, ও তাই ফিরে এসেছে। অর্পিতা অলস গলায়, হঠাৎ সে যেন ক্লান্ত হয়ে পড়েছে। কিন্তু কিভাবে থামাবো ওকে, যদি আমাদের মধ্যেই কারোর ভেতর থাকে? মালবিকা বলল, আমার মাঝে যদি থাকে তাহলে হয়তো কিছু বলবে, হয়তো শেষ করতে চাইবে। ছবিটা স্ক্রিনে ভেসে ওঠে। মালবিকা একা বসে আছে, কিন্তু পেছনে সাম্ভীর ছায়া স্পষ্ট দেখা যায়। তার হাত যেন মালবিকার কাঁধে। ঈশিতা বলল, ওর সময় থেমে গেছে, আমরা এগিয়ে গিয়েছিলাম, এখন সে আমাদেরও থামিয়ে দেবে, যদি আমরা ওকে থামাতে না পারি তো। গেস্ট হাউস, গভীর রাত, সময় রাত 2টো। বাইরে ঝড় থেমেছে, বাতাস থমথমে, ভয়ঙ্কর নীরবতা। ঘরের আলো বন্ধ, কেবল একটি ফ্ল্যাশ লাইট রাখা আছে মেঝেতে। তিনজনই চুপচাপ। মালবিকা আবারও কিছু বলছে নিজের মনে মনে, যেন কারোর সঙ্গে কথা বলছে। ঈশিতা ফিসফিস করে বলল, তুই আবার শুরু করলি মালবিকা? মালবিকা অন্য স্বরে বলল, না, আমি না, ও বলছে, ও এখানে আছে, ও সব জানে। অর্পিতা বড় বড় চোখ করে বলল, মানে কে বলেছে? সাম্ভি? মালবিকা নিশ্চল হয়ে বলল, ও জানে, আমরা ডায়েরিটা খুলেছি। ক্যামেরার শট ভিডিও মোডে, বিপ শব্দ, স্ক্রিন প্লে হচ্ছে। এমন একটি ভিডিও যা তারা কখনো রেকর্ড করেনি। একটি মেয়ে, কুয়াশায় ঘেরা পাহাড়, কিনারায় দাঁড়িয়ে আছে। তার পিছনে 3টি ছায়ামূর্তি, কেউ কিচ্ছু বলছে না। মেয়েটি পিছিয়ে গিয়ে পড়ে যায়, তারপর
স্ক্রিন লক। অর্পিতা বলল, এই ফুটেজ কে তুললো? আমরা তো এই সময় কিছু তুলিনি। ঈশিতা ধীরে ধীরে বলল, এই দৃশ্যটা ঠিক যেমনটা মালবিকা কাল বলছিল রাত্রে, সাম্বি পড়ে যাচ্ছিল আর কেউ কিছু বলছিল না। মালবিকা ভয়ে কাঁপতে থাকে। ও ও আমায় বলে চলেছে, ওর শরীর খুঁজছে কিছু বলার জন্য। মালবিকা সাম্বির গলায় বলল, তোমরা কিছু বলনি? আমি পড়ে গিয়েছিলাম, কিন্তু মৃত হলেও আমি নীরব থাকবো না। ঈশিতা কিছুটা পেছন দিকে সরে যায়। সাম্বি, তুমি কি মালবিকার ভিতরে ঢুকে গেছো? মালবিকা কিছুটা হেসে উঠে বলল, না, আমি শুধু কথা বলার জন্য এসেছি, আর সবাইকে জানানোর জন্য যে আমি কাউকে দোষ দেই না, শুধু চাই আমার গল্পটা কেউ শুনুক। স্কেচবুকে দেখা যায় পরবর্তী পেজে একটি অদ্ভুত মুখ আঁকা। সাম্বির মুখ, হাসছে, কিন্তু এটা ঈশিতা আঁকেনি। অর্পিতা তীব্র স্বরে বলল, তুই তো গল্প বলতেই পারিস, কিন্তু মালবিকাকে ছেড়ে দে। মালবিকা ধীর স্বরে মাথা নিচু করে বলল, ও আমায় দেখে ফেলেছিল, শুধু তাই নয়, ও কিছু বললে বাঁচাতে পারতাম। আমি চাই না ও কষ্ট পাক, আমি চাই ও বুঝুক ভয় পেয়ে চুপ করে থাকা মানেই ভুল। সাময়িক নীরবতা, মাঝে মালবিকার শরীর থেকে হালকা ধোঁয়া বের হচ্ছে, যেন কিছু বেরিয়ে গেল। সে ঘামে ভিজে যায়, পড়ে যায় মেঝেতে। ঈশিতা দৌড়ে এসে মালবিকাকে ধরল। মালবিকা, তুই কি ঠিক আছিস? মালবিকা কান্না ভেজা স্বরে বলে উঠল, আমি আমি ওকে অনুভব করেছিলাম, ও রাগী না, ও শুধু একা, খুব একা। অর্পিতা বলল, ওর আত্মা জানে ওর গল্প কেউ শুনবে না, তাই আমাদের ভিতর দিয়েই বলতে চাইছে। এবার এক নতুন ভিডিও, 3টি মুখ অন্ধকারে। শেষ লাইনে লেখা, শেষ নয়, আমি ফিরে আসব। গেস্ট হাউস, পুরনো মঠ। সময় সকাল 10টা। আকাশে রোদের ছায়া খেলছে, বাতাসে চাপা অস্বস্তি। ঈশিতা আগের রাতের ঘটনার পর চুপ করে বসে আছে। তার স্কেচবুকে পাতাগুলো এলোমেলো, কিছু ছবিতে আগুনের লাল রং ছড়িয়ে পড়েছে, যদিও সে আঁকেনি। অর্পিতা ডায়েরি হাতে বলল, সাম্বির ডায়েরির শেষে একটা নাম লেখা আছে, নয়না। এই নামটা তো আমাদের চেনা নয়। ঈশিতা চোখ বন্ধ করে বলল, নয়না? না, আমি তো চিনি না, কিন্তু এই নামটা গতকাল রাতে নিজের হাতে লিখেছি আমি, কিভাবে জানি না। মালবিকা ঘরের এক কোণে বসে আছে, চুপ করে। তার শরীরে হালকা জ্বর, চোখ স্থির। মালবিকা কাঁপা কাঁপা গলায় বলে উঠল, নয় না, আমাদের পুরনো ক্লাসমেট ছিল, সেই ক্যাম্পে গেছিলাম, সেই সাম্বির শেষ কথা শুনেছিল, কিন্তু পরের বছর থেকেই সে নিখোঁজ। অর্পিতা, মানে এই ঘটনার সঙ্গে শুধু আমরা নই, আরো কেউ জড়িত ছিল। ঈশিতার স্কেচবুকের পাতা উল্টে গেল একা একাই। একটি পাতায় নয়নার মুখ আঁকা ছিল, চোখ ফাঁকা, চুল এলোমেলো। আর একটি পৃষ্ঠায় 3টি মেয়ে, একটি মাঠের সামনে। ছবিটি সেই হুবাহু থাসমথুং মনেস্ট্রির মতো ছিল, আর লেখা ছিল, তোমরা ওকে দেখেও চুপ ছিলে। তারা আবার সেই পুরনো মঠে ফিরে যায়, এবার অন্যরকম উদ্দেশ্য নিয়ে যায়। তারা ঢুকেই দেখে আগের সেই নিকন ক্যামেরা নেই, কিন্তু একটি পুরনো ফ্রেমের রং চটে যাওয়া ছবি আছে। 3টি মেয়ে একা দাঁড়িয়ে আছে সাম্বির পাশে। সেই তৃতীয় মুখটি স্পষ্ট নয়, কিন্তু ঈশিতা বুঝতে পারে ওটাই নয় না। ঈশিতা, এই ছবিটা
এটা তো আমি আগেই এঁকেছি, অথচ আমি তো এটা আগে কখনো দেখিনি। এক ঝলকা হাওয়ায় পিছনের দরজা বন্ধ হয়ে যায়। তিনজনই চমকে ওঠে। মালবিকা ফিসফিস করে বলল, ও এখানে? আমি আবার ওকে অনুভব করছি। এবার কেবল মন নয়, শরীরও যেন কেমন ভারী হয়ে আসছে। এক কোণ থেকে ছায়া গলে পড়ে। একটি নারীর অবয়ব তৈরি হয়, ঘোমটা টানা মুখে, হাতে ক্যামেরা, চোখে রক্তের রেখা। মুখ খুলে বলে, অবয়বটি নিঃশব্দে ঠোঁট নাড়ল। তোমরা শুধু চুপ ছিলে বলেই আমি চিরদিন আটকে গেছি। ঈশিতা সাহস করে বলল, আমরা কথা বলবো, এবার তোমার কথা জানবে অন্যরা। দেয়ালের অবয়ব। তবে সত্যটা বলো, নয়না কোথায়? একটি দেওয়ালে আঁকা থাকে নয়নার একটি ভয়ঙ্কর মুখ, চোখগুলো শূন্য, ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে। নিচে লেখা আছে, সে শুধু দেখে গিয়েছিল আর চলে গিয়েছিল, এখন আর পালানোর জায়গা নেই। অর্পিতা চোখ বন্ধ করে বলল, আমাদের শুধু সাম্যের গল্প শেষ করতে হবে না, নয়নার সত্যটাও খুঁজে বের করতে হবে। দৃশ্যটি ধীরে ধীরে মিলিয়ে যায় আবার। ছায়াটি আবার দেয়ালে ঢুকে পড়ে। পুরনো স্কুলের ক্যাম্পাস, স্থানীয় আর্কাইভ অফিস। সময় দুপুর 1টা। সাদা কালো মেঘ, কাকের ডাকে একঘেয়ে পরিবেশ, শুকনো পাতার মচমচ শব্দ। 3 বন্ধু এসেছে সেই স্কুলে যেখানে 2003 সালে সাম্বি ও নয়না একসাথে পড়তো। স্কুলটা এখন বন্ধ। দেওয়ালে ছেঁড়া পোস্টার, মেঝেতে কাচের টুকরো। অর্পিতা চোখে স্মৃতি মিশ্রিত দৃষ্টি নিয়ে বলল, আমাদের স্কুলে তখন ক্যাম্প হয়েছিল, আর সেখান থেকেই শুরু হয়েছিল সব। ঈশিতা স্কেচবুক খুলে বলল, এই জায়গাটা আমি আগে আঁকিনি, অথচ পৃষ্ঠাগুলোর নিচে আজ সকালে হঠাৎ এর ছায়া আঁকা হয়ে গিয়েছিল। আমার না জানার বাইরে কিছু চলছে এখানে। মালবিকা এবার দেয়ালে হাত রাখল। নয়না ছিল আমাদের চতুর্থ বন্ধু। স্বামী মারা যাওয়ার পর ও কেমন যেন হয়ে গিয়েছিল, আর একদিন হঠাৎ হারিয়ে যায়। তারা স্কুলের সাবেক কেয়ারটেকারের কাছ থেকে একটি পুরনো হার্ড ড্রাইভ পায়। তাতে কিছু ক্যাম্প ডের ভিডিও ছিল। অর্পিতা সেগুলো এক এক করে দেখতে থাকে, এবং সে ফুটেজে ছিল নয়না দাঁড়িয়ে আছে পাহাড়ের কিনারায়। তার সামনে কেউ নেই। সে কারোর সঙ্গে ফিসফিস করে কথা বলছে। হঠাৎ সে ঘুরে দাঁড়ায় এবং পাহাড়ের দিকে একা হাঁটতে থাকে, আর কেউ কখনো তাকে দেখেনি। ঈশিতা বলল, সে কার সঙ্গে কথা বলছিল? মালবিকা বলল, তাকে কেউ ডাকেনি, সে নিজেই চলে গিয়েছিল। হয়তো সাম্বের কণ্ঠ শুনতে পেয়েছিল। অর্পিতা সেই পুরনো নিকন ক্যামেরার ভিতরে মেমোরি কার্ডটা বের করে, ল্যাপটপে লাগায়। ভিতরে একটা ফোল্ডার ছিল, তার নাম ছিল নয়না লাস্ট লগ। ভিডিও টাইম স্টেপ ছিল 2003। নয়না ঘরের কোণে বসে আছে, ক্যামেরার দিকে তাকিয়ে। আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। ওর চোখ এখনো আমার স্বপ্নে আসে। আমি যদি না যাই, ও ফিরবে না। আমি পাহাড়ের দিকে যাচ্ছি। যদি ফিরে না আসি, এই ক্যামেরা ওর কাছে পৌঁছে দিক। ঈশিতা কাঁপা কাঁপা গলায় বলল, এই ক্যামেরাটা আমাদের কাছে কিভাবে এলো? অর্পিতা শক্ত গলায় বলল, আমরা ভেবেছিলাম সাম্বি এর মালিক, কিন্তু এটা নয়নার শেষ রেকর্ডার। মালবিকা বলল, মানে এখনো দুজন একসঙ্গে ফিরে এসেছে, এক আত্মা, দুই কাহিনী, আর আমরা সেই গল্পের ভিতর হাঁটছি। স্ক্রিনে 3 জনের ছবি, আর তাদের পিছনে দাঁড়িয়ে আছে একসঙ্গেই সাম্বি ও নয়না। মুখে অদ্ভুত ছায়ালোকিত হাসি। ঈশিতা চোখ বন্ধ করে ধীরে ধীরে বলল, ওরা আলাদা ছিল না কখনো, ওরা একসাথে হারিয়েছিল, আর এখন একসাথে ফিরে এসেছে আবার। ক্যামেরার স্ক্রিন জ্বলে ওঠে, লাল আলোতে ফ্রেম জমে যায়। মাঠের গোপন ঘর। সময় সন্ধ্যা ঘনিয়ে আসছে।
ঘন কুয়াশা, ঠান্ডা বাতাস, অস্পষ্ট ছায়া। তারা আবিষ্কার করে মাঠের ভেতরে একটি ছোট্ট গোপন দরজা। দরজার উপর আঁকা অদ্ভুত সব চিত্র, আগুন, চোখ আর 3টি মুখ। দরজা খুলতেই পুরনো কাঠের কড়কড় শব্দ, আর ভিতর থেকে ঠান্ডা বাতাস বয়ে আসে। অর্পিতা টর্চ হাতে নিয়ে বলল, এই ঘরটা, এখানে যেন কেউ দীর্ঘদিন ধরে আছে। মেঝেতে ধুলোয় হেঁটে যাওয়ার দাগ। কেউ বারবার হাঁটছিল এখান দিয়ে। ঈশিতা কাপা হাতে স্কেচবুক আঁকড়ে ধরে। আমার হাত কাঁপছে, কিছু একটা আঁকতে চাইছে, কিন্তু সেটা আমার ইচ্ছায় না। মালবিকা দেয়ালের দিকে তাকিয়ে বলল, ও এখন তোমার হাত ব্যবহার করছে। ওর কণ্ঠ আছে কিন্তু মুখ নেই। তোমার হাত ওর কলম। দেওয়ালের ছবিতে ধীরে ধীরে রক্তের ছাপ পড়তে থাকে নিজে থেকেই। ছবিটি হঠাৎ করে আঁকা থেকে বেরিয়ে দেওয়ালে ছায়া হয়ে নড়ে ওঠে। হঠাৎ ঈশিতা দেয়ালে আঁকতে শুরু করে। সে না চাইলেও তার হাত একা একাই চলতে থাকে। দেওয়ালে আঁকতে থাকে পাহাড়, একটি মেয়ে, যে সাম্বি, যে পড়ে যাচ্ছে পাহাড় থেকে। পিছনে 3টি ছায়া, একটির মুখে দুঃখ, একটিতে ভয়, আর একটিতে কোনোই অভিব্যক্তি নেই। সেই মুখটি নয়না। দেওয়ালের ছবিতে ধীরে ধীরে রক্তের ছাপ পড়তে থাকে নিজে থেকেই। ছবিটি হঠাৎ করে আঁকা থেকে বেরিয়ে দেওয়ালে ছায়া হয়ে নড়ে ওঠে। ঈশিতা কিছুটা ভয় পেয়ে বলল, আমি আমি এটা আঁকিনি। এটা আমার ভেতরে কেউ করাচ্ছে। আমি এখন বুঝছি, ওরা আমার ভেতর দিয়ে নিজেদের অতীত বলে দিতে চাইছে সবাইকে। দেওয়ালের ছায়া কথা বলে ওঠে। ছায়া মিশ্র গলায় বলল, নয়না ও সাম্বির কণ্ঠে, আমাদের দুজনকেই কেউ চায়নি। একজনকে ফেলে দেওয়া হয়েছে, আর একজন চুপ থেকে হারিয়ে গেছে। অর্পিতা, তুমি নয়না নাকি সাম্বি? ছায়া, আমি এখন দুজনই। যাদের কথা কেউ শোনে না, তারাই মিলেমিশে হয়ে ওঠে তৃতীয় চোখ। ক্যামেরার মেমোরি কার্ডে আত্মার রেকর্ডিং। অর্পিতা ক্যামেরার কার্ডটি খুলে দেখে একটি নতুন ফোল্ডার, যার নাম ফাইনাল ফ্রেম। তার ভিতরে একটি ভিডিও, যেখানে ঈশিতা ঘুমাচ্ছে আর তার হাত নিজে নিজেই ছবি আঁকছে। সেই আঁকায় কেউ চিৎকার করছে, কিন্তু মুখ নেই। মালবিকা নরম স্বরে বলল, ওর মুখ নেই, কারণ কেউ ওর মুখের ভাষা বোঝেনি। আমরা চুপ ছিলাম বলে ওর চিৎকার থেমে গেছে। ঈশিতা, না, এবার আমি চুপ থাকবো না। আমি এই ছবি শেষ করবই, যতই ভয়ঙ্কর হোক না কেন। একটি চোখ আঁকা হয়, যার ভিতরে 3টি ছায়াবন্দী, যেন 3টি আলাদা আত্মা। দেয়াল কাঁপতে শুরু করে, বাতাস চুপচাপ হয়ে যায়। ছায়া শেষবারের মতো কথা বলে, গল্পটা বলা হয়েছে, এবার আমরা যেতে পারি। এখন সত্য তোমাদের ওপর। স্কেচবুকের শেষ পাতায় হঠাৎ করে আগুনের মতো রং ছড়িয়ে পড়ে। থামসুং মনেস্ট্রি। সময় সূর্যাস্ত যাচ্ছে। বাতাস স্তব্ধ, একপাশে বজ্রপাত, কুয়াশার ভিতরে রক্তিম আলো। ঘরটা গোলাকৃতি। ছাদের ঠিক মাঝখানেই এক বিশাল 3য় চোখের প্রতীক খোদাই করা। মেঝেতে ছায়া নাচছে। দেওয়ালে এখনো ঈশিতার আঁকা ছায়ামুখগুলো হালকা নড়ছে। ঈশিতা নিঃশব্দে দাঁড়িয়ে, এই চিহ্নটা, এটা শুধু প্রতীক না, এটা একটা দরজা, এক অনুভূতির ফ্রেম, যেখানে সময় আর সত্যের মধ্যেকার দেওয়াল ভেঙে পড়ে। অর্পিতা সত্য উপলব্ধি করে বলে, আমরা ছবি তুলেছিলাম অতীতের, কিন্তু ওরা সেই ফ্রেমের ভেতরে আমাদের বন্দি করে ফেলেছে। মালবিকার শরীর কাঁপছে। আমার মনে পড়েছে, আমি চিৎকার শুনেছিলাম। নয়না চলে যাচ্ছিল, ও ফিরে তাকিয়েছিল আমার দিকে, কিন্তু আমি চোখ ফিরিয়ে নিয়েছিলাম। আমি কিছু করিনি। গম্ভীর গর্জন। দেওয়াল থেকে ছায়াগুলো মেঝেতে নেমে আসে। 3টি ছায়া, এক বাচ্চা সাম্বি, এক কিশোরী নয়না,
আর তৃতীয়টি অর্পিতা, তখনকার ছোট্ট রূপে। ছায়া, তোমরা জানতেও চাওনি। তুমি ছবি তুলছিলে, তুমি আঁকছিলে, তুমি পড়ছিলে, আর আমি পড়ে গিয়েছিলাম। তারা হঠাৎ বুঝতে পারে তারা এখন নিজেরাই অতীতে। চারপাশের পরিবেশ ফ্ল্যাশব্যাকের মতো হয়ে গেছে। পাহাড়ি ক্যাম্প, সাম্ভীর মুখ, নয়নার পেছনে হেঁটে যাওয়া। ঈশিতা বলল, আমি সেই দিনের কথা ভুলে গিয়েছিলাম। আমি শুধু আঁকতে চাইতাম, কিন্তু আমি আঁকছিলাম যা আমি দেখেছিলাম, ওর পড়ে যাওয়া। অর্পিতা, আমি ক্যামেরাটা চালিয়ে রেখেছিলাম, বন্ধ করিনি। আমি ভেবেছিলাম ওটা আরেকটা শট, কিন্তু ওটা ছিল ওর শেষ মুহূর্ত। মালবিকার চোখে জল চলে এলো। ও বলেছিল আমায় দেখো, কিন্তু আমি ঘুরে দাঁড়িয়েছিলাম। আমি ভাবলাম ও নাটক করছে। আমি ওকে ফেলে এসেছিলাম। তৃতীয় চোখের মধ্যে থেকে আলো এসে তিনজনের চোখে ঢুকে যায়। তারা চিৎকার করে না, বরং অভিভূত হয়ে যায়। চোখ বন্ধ, মাথার ভেতরে ছায়ার স্মৃতি চলতে থাকে। ঈশিতা, অর্পিতা এবং মালবিকা একসাথে বলে উঠল, আমরা চুপ ছিলাম, আমরাই ছিলাম দর্শক, এখন আমরা হব কাহিনীকার। পিছনে তাকিয়ে দেখে সেই বিশাল চোখের মধ্যে থেকে একটা নতুন ফ্রেম বের হচ্ছে। এই ফ্রেমে তিনজনের বর্তমান মুখ, আর মাঝখানে সাম্বি ও নয়নার প্রতিচ্ছবি। তারা হাসছে। ঈশিতা, ওরা আমাদের শুধু ক্ষমা করেই দেয়নি, সাথে আমাদের সত্যিটাও বুঝিয়ে দিয়েছে। আর তৃতীয় চোখও খুলেছে আমাদের জন্য, যেন আমরা চোখ বন্ধ না করে রাখি আর কারুর কষ্টের সময়। মালবিকা, তবুও আমার মনে হচ্ছে গল্পটা এখনো শেষ হয়নি। তৃতীয় চোখ ধীরে ধীরে বন্ধ হতে থাকে। থামসুং মনেস্ট্রি, সময় রাত 3টে। নিস্তব্ধতা, ঘরের মধ্যে হালকা ধোঁয়া, আগুনের গন্ধ। তিনজন মেয়ে একে একে সামনে এসে দাঁড়ায়। তাদের মুখে যেন একটি অদ্ভুত শান্তি, যেন সব দেখে ফেলার পরেও এক গভীর ক্লান্তি। ঈশিতা বলল, এই চোখ আমাদের দেখিয়েছে যা আমরা ভুলে গিয়েছিলাম। অর্পিতা, এবং যা আমরা দেখতে চাইনি। মালবিকা ধীর স্বরে বলল, এখন শুধু একটাই কাজ বাকি, শেষ ফ্রেম তোলা, এই যাত্রার শেষ ক্যাপচার। তিনজন একসাথে দাঁড়ায়। পিছনের মাঠে দেওয়ালে তাদের আঁকা সেই ছবিতে আগুন লেগে গেছে। ধীরে ধীরে ছাই হয়ে যাচ্ছে সব। ঈশিতা বলল, আমরা এই ছবিতে থাকবো না, কারণ আমরা এখন আর তেমনটা নই। অর্পিতা, হয়তো এই ক্যামেরা আবার কাউকে খুঁজবে, কোনো নতুন গল্প। মালবিকা, কিন্তু আজকের গল্পটা আমাদেরই ছিল। এরপর স্থানীয় মানুষ এসে দেখে সেই মাঠ পুড়ে ছাই। শুধু একটা পাথরের উপর অক্ষত ক্যামেরাটি পড়ে আছে। কেউ সেই ক্যামেরাটি তুলে নেয়। ফাঁকা পাহাড়ি ব্যাকগ্রাউন্ড, কিন্তু সেখানে কেউ নেই। কিছু গল্প থেকে যায় ছবি ছাড়া, কারণ কিছু গল্প শুধুই চোখের ভিতর আঁকা হয়। এই গল্পটা থেকে তাহলে আমরা কি বুঝলাম? এই গল্প শুধু ভূতের না, এই গল্প তাদের জন্য যারা দেখে তবু কিছু বলে না, যারা ক্যামেরায় বন্দি করে মুহূর্ত কিন্তু ইতিহাস বদলায় না, যারা চুপ থেকে ভাবে তারা নিজেরা নির্দোষ। এই গল্প তাদের চোখ খুলে দেওয়ার জন্য, কারণ তৃতীয় চোখ একবার খুললে আর কখনো বন্ধ হয় না।